আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির আয়োজন শিশুদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস হেলথে। আপনারা সবাই জানেন এই অনুষ্ঠানে আমরা শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের উত্তর দেই। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন ডাক্তার ABM মুকিব, FCPS নিউরোলজি, MD পেডিয়াট্রিক্স, নিউরো ন্যাশনাল সায়েন্স। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ। দর্শক, আশা করি আজকের সম্মানিত অতিথির আলোচনা থেকে আমরা অনেক উপকৃত হব। সরাসরি আমাদের অনুষ্ঠানে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। ছোট্ট করে একটি অনুরোধ আছে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে এই অনুষ্ঠানটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তাহলে সরাসরি চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, প্রথমে আমি জানতে চাই মৃগী রোগ কি? প্রথমে আমি কিডস ক্রিয়েশনের আজকের এই কিডস হেলথের যারা দর্শক তাদেরকে স্বাগত জানাচ্ছি। মৃগী রোগ আমরা এটাকে বলি এপিলেপসি। এটি আসলে ব্রেইনের একটি স্নায়বিক রোগ। মূলত আমাদের ব্রেইনে যে স্নায়ু কোষগুলি থাকে সেগুলি একটি আরেকটির সাথে ইন্টারলিঙ্কড থাকে। তো নর্মালি আমরা যে কাজ করি তখন একটা স্নায়ু আরেকটা স্নায়ুকে সিগন্যাল দেয়, এটা নর্মালি হয়। কিন্তু কখনো কখনো কোনো রোগের মধ্যে এই সিগন্যালটা অনেক বেশি হয়ে যায়। তো যখন খুব বেশি সিগন্যাল একসাথে চলে আসে তখন শরীরে একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হয়। সহজে আমরা এটাকে খিঁচুনি বলতে পারি। কিন্তু এই খিঁচুনিটি যখন পার্মানেন্টভাবে ওই ব্রেনে থেকে যায় তখন সেই রোগটাকে আমরা এপিলেপসি বা মৃগী রোগ বলি। জি, ধন্যবাদ। এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রশ্নে। স্যার, মৃগী রোগ কিভাবে কনফার্ম হওয়া যায়? আচ্ছা, মৃগী রোগ কনফার্ম হতে গেলে আমাদের প্রথমে কনফার্ম হতে হয় যে এটা একটা খিঁচুনি ছিল। তো খিঁচুনি আসলে অনেক রকমের হয়। কোনো খিঁচুনি বাহ্যিকভাবে দেখা যায়, কোনো খিঁচুনিতে শরীরের এক পাশে হয়, কোনো খিঁচুনি সমস্ত শরীরে হয়, কোনো খিঁচুনিতে শরীর শক্ত হয়ে যায়, কোনোটাতে শরীর নেতিয়ে পড়ে। অনেক ধরনের খিঁচুনি আছে যে বাচ্চা বা শিশু অন্যমনস্ক হয়ে যায়। কোনোগুলিতে বাচ্চা অজ্ঞান হয়ে যায়, কখনো বাচ্চার মুখ দিয়ে ফেনা বের হয়, কখনো চোখ উল্টে যায়। এমনও কিছু খিঁচুনি আছে যেখানে বাচ্চা অ্যাবনর্মাল আচরণ করে, অন্য কিছু নেই, অ্যাবনর্মাল আচরণ। তো প্রথমে আমাদেরকে আসলে কনফার্ম হতে হয় যে এটা খিঁচুনি। এবং এই খিঁচুনিটা যখন আমরা বলি যে বারবার হচ্ছে, অন্তত 2 বার হচ্ছে, এবং এই খিঁচুনির সাথে অন্য কোনো কারণ থাকে না, যেমন জ্বর বা কোনো আঘাতজনিত কারণ ছাড়া এমনি যদি বারবার খিঁচুনি হয় তখন আমরা এটাকে মূলত এপিলেপসি বলি। সেক্ষেত্রে রোগটাকে যদি আমি কনফার্ম করতে যাই, আসলে বেশি খুব বর্তমানে যেটা খুব জরুরি সেটা হচ্ছে যদি আমরা ভিডিওতে সেটা দেখতে পারি। বাচ্চার যে খিঁচুনিটা হচ্ছে এটা যদি আমরা ভিডিওতে কেউ রেকর্ড করে রাখে, বাবা মা, ওইটা যদি আমরা দেখতে পারি তাহলে দেখার মাধ্যমেই আসলে খিঁচুনি কনফার্ম করা যায়। কিন্তু যদি আমরা দেখতে না পারি অথবা সন্দেহ থাকে, সেই ক্ষেত্রে আমরা EEG নামে একটা টেস্ট করি ব্রেইনের। সেই EEG পরীক্ষার মাধ্যমেও খিঁচুনিটা মৃগী রোগ কিনা বা কোন জায়গা থেকে হচ্ছে সেটা অনেক সময় কনফার্ম হওয়া যায়। কিন্তু এরপরও যদি না হওয়া যায় তখন কখনো MRI করতে হয়, MEG করা যায়, SEG করা যায়। তবে মূলত হচ্ছে খিঁচুনিটাকে দেখা, খিঁচুনির বর্ণনা শোনা, এবং যদি EEG, কমনলি আমরা এগুলির মাধ্যমে এই মৃগী রোগটাকে কনফার্ম করি। জি, ধন্যবাদ স্যার। আমার আরেকটি প্রশ্ন, আমরা কিভাবে বুঝবো যে মৃগী রোগ কেন হচ্ছে বা মৃগী রোগের সিমটমসগুলো কি কি? আচ্ছা, সিমটম বলতে তো লক্ষণ যেগুলো আমি বললাম। তা সাধারণত একটা বাচ্চা নর্মালি যে কাজ করে হঠাৎ করে তার চেয়ে ভিন্ন একটা কাজ করছে। সে কাজ করছিল, হঠাৎ স্টপ হয়ে গেল, অথবা হঠাৎ তার কাঁপুনি শুরু হলো, অথবা শরীরের এক অংশ কাঁপতে থাকলো, শক্ত হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, মুখ বা চোখ একদিকে বাঁকা হয়ে গেল, এবং এই অংশটা কিছুক্ষণ থাকবে এবং কিছুক্ষণ পরে আবার এটা ঠিক হয়ে যাবে। তখন আমরা ধারণা করতে পারি যে এটা হচ্ছে একটা মৃগী রোগ এবং এটা খিঁচুনি, এবং এটা যদি বারবার হয় তখনই আমি ধারণা করব যে এটা হচ্ছে মৃগী রোগ। মানে একবার হলে খিঁচুনি, কিন্তু বারবার হলে এটা হচ্ছে মৃগী রোগ। জি, ধন্যবাদ স্যার। আমাদের গ্রামে আমরা দেখি ট্রেডিশনাল ওয়েতে লোহার চামচ বা জুতা শোকালে কি মৃগী রোগ সারে, এটা মেডিকেল সায়েন্সে কি বলে? আচ্ছা, মৃগী রোগ তো না, মানে খিঁচুনি যখন হয় তখন আসলে গ্রামে যেটা করে অনেক সময় জুতা শোকানো হয়, কোনো কিছু নাকের সামনে ধরা হয়, কখনো চামচ মুখে দেওয়া হয়। আসলে খিঁচুনি বেশিরভাগ, অধিকাংশ খিঁচুনি
খুব ভয়ঙ্কর, দেখতে অনেক খারাপ, কিন্তু এটা সাধারণত 3 থেকে 4 মিনিট, মানে 5 মিনিটের কমে আপনা আপনি বন্ধ হয়ে যায়। কিন্তু হয়তো দেখা যায় তখন যারা আশেপাশে আছে ওই 3-4 মিনিটে যেটা আপনা আপনি বন্ধ হতো, তারা হয়তো তখন পানি দিয়েছে, তখন বন্ধ হয়ে গেছে, তারা ধারণা করছে পানির কারণে বন্ধ হয়েছে। কেউ হয়তো জুতা দিয়েছে, তখন আপনা আপনি বন্ধ হয়েছে, তারা ভাবলো যে জুতা শুকানোর জন্য বন্ধ হয়েছে। আসলে মৃগীরোগ কেউ কোনো কিছু না করলেও অধিকাংশ মৃগীরোগ 3-4 মিনিটে আপনা আপনি বন্ধ হয়। এখন যে যেটা করে বন্ধ করে সে মনে করে ওইটার জন্য বন্ধ হয়েছে, আসলে এটা আপনি আপনি বন্ধ হয়। আর যেটা 5 মিনিটের বেশি হয়ে যাবে সেটা জুতা হোক আর কোনো কিছুতেই বন্ধ হবে না, এটি আসলে ওষুধ দিয়ে বন্ধ করতে হবে। তাই আলটিমেটলি এগুলির আসলে খুব একটা কোনোই ভূমিকা নাই। কিছু খিচুনি আপনা আপনি বন্ধ হবে, আর যেটা 5 মিনিটের বেশি চলে যাবে সেটাকে মেডিসিন দিয়ে বন্ধ করতে হবে। অর্থাৎ এই যে জুতা শুকানো, লোহা, এগুলো মেডিকেল সায়েন্সে কোনো লজিক্যাল কোনো ভূমিকা রাখে না। রাইট। জি, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। খিঁচুনি কি এবং জ্বরের খিঁচুনি হলে ভবিষ্যতে মৃগী হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, জ্বরের খিঁচুনি, হ্যাঁ, এটা একটা আলাদা রোগ। মানে যদিও যখন খিঁচুনিটা কোনো জ্বরের সাথে হয়, সাধারণত এটা বাচ্চাদের হয়, এবং আমরা বলি 6 মাস থেকে 6 বছর ইন বিটুইন যে বাচ্চাদের জ্বর হওয়ার সাথে সাথে খিঁচুনি হয়, অথবা জ্বরের 24 ঘন্টার মধ্যে খিঁচুনি হয়, তখন এটাকে আমরা জ্বর খিঁচুনি বলি। তো এই জ্বর খিঁচুনি কিন্তু বারবার হতে পারে, কিন্তু এটা মৃগী রোগ না, এটা আলাদা একটা টাইপ। তো যখন জ্বর ছাড়া খিঁচুনি হয় ওইটা হচ্ছে মৃগী রোগ, আর যখন জ্বরের সাথে খিঁচুনি হয় এবং এটা বাচ্চাদের বেলায়, তখন এটাকে আমরা বলি জ্বর খিঁচুনি। জি। তা সাধারণত জ্বর খিঁচুনির মধ্যে আবার একটু টাইপ আছে, সিম্পল, একটা হচ্ছে কমপ্লেক্স। তো সিম্পল যেটা, নর্মাল যেটা, সেটা সাধারণত জ্বরের সাথে প্রথম দিনেই হয়, এবং এটা 24 ঘন্টার মধ্যেই হয়, এবং এটা অল্প সময় থাকে, 5 থেকে 10 মিনিট। এবং এইটা বারবার হলেও মৃগী রোগের চান্স খুব নাই বললেই চলে। কিন্তু কিছু কিছু জ্বর খিঁচুনি আছে, যেমন যেটা জ্বর শুরুর আগেই হচ্ছে, অথবা প্রথম দিনে বারবার হচ্ছে, অথবা 15 মিনিটের বেশি থাকছে, সেই ধরনের জ্বর খিঁচুনি থেকে কিছু রোগী পরবর্তীতে মৃগী রোগী ট্রান্সফর্ম হতে পারে। কিন্তু সিম্পল জ্বর খিঁচুনি থেকে সাধারণত মৃগী রোগে হয় না। জি, ধন্যবাদ স্যার। মৃগী রোগ কি ছোঁয়াচে? না, মৃগী রোগটা একেবারেই কোনো ছোঁয়াচে রোগ না। মৃগী রোগ একজন থেকে আরেকজন চলাফেরা, মেলামেশায় এই রোগটা মোটেও ট্রান্সমিট করে না। ইভেন 2 ভাইয়ের একজন থাকলে আরেকজনের হবে, সেরকমও কোনো কিছু না। মৃগী রোগটা একেবারেই ব্রেইনের রোগ, এবং এটা ব্রেইনের কখনো দেখা যায় গঠনগত, ব্রেইনে কখনো ইনফেকশন, কোনো একটা ইনজুরি, ছোটোবেলায় অক্সিজেনের অভাব, বিভিন্ন কারণে যদি ব্রেনে ক্ষত হয়, ওই ক্ষত থেকেই মূলত খিঁচুনিটা বেশি হয়। আর কিছু কিছু জিনগত কারণে হয়, কিন্তু ছোঁয়াচে বা একজনের আছে তাকে ধরলে আরেকজনের হবে, বা এই বাচ্চার সাথে মিশলে আমার বাচ্চার খিঁচুনি হবে, এটা মোটেও আসলে এরকম কোনো ছোঁয়াচে রোগ না। জি, ধন্যবাদ স্যার। আমি আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি যে এই মৃগী রোগ বা জ্বর খিঁচুনি আমরা যেটাই বলি, এই জিনিসটা কি জেনেটিক্যালি কোনো ভূমিকা রাখে বা বংশগত রোগ এটা? হ্যাঁ, জেনেটিক রোগ এর মধ্যে, হ্যাঁ, মৃগী রোগের একটা বড় অংশ এটার সাথে জিনগত সম্পর্ক জড়িত। জিনগত সম্পর্ক মানে জেনেটিক। এখন জেনেটিক হলে এটা যে বংশ থেকেই আসতে হবে এরকম না, যে আগে বংশে নেই, নতুন করে ওই বাচ্চাটার জিনে একটা পরিবর্তন হয়েছে, সে বাচ্চারও এটা হতে পারে। আবার কিছু কিছু জিন ট্রান্সমিট করতে পারে, কিন্তু বেশিরভাগই হচ্ছে নিজে থেকে হয়। বাবা মা ভালো, তার আত্মীয় স্বজনও ভালো, ওই বাচ্চাটার জন্মের সময় পেটে থাকতে তার ব্রেন যখন ডেভেলপ করে, তখন তার একটা জেনেটিক পরিবর্তন হয়, এবং ওই জিনগত পরিবর্তনের কারণে তার মৃগী রোগ হতে পারে। স্যার, আমাদের একটি কল এসেছে, আমরা ধরতে পারি? জি, অবশ্যই। জি, প্রিয় দর্শক, আপনার বয়স এবং নামটি উল্লেখ করে প্রশ্ন করতে পারেন। আমি রাশেদ বলছি, সাতক্ষীরা থেকে। জি, স্যারের কাছে প্রশ্ন করা যাবে? জি, অবশ্যই। সেটা হলো, আমার গ্রামের পাশের গ্রামে একটা লোক, ছোটবেলায় আমি দেখেছি পানির মধ্যে যে যাওয়ার পর তার বাচ্চা সহ 2 জন একসাথে পানিতে ডুবে মারা যেত, মানে কোলের মধ্যে ছিল 2 জনের, শুনছিলাম গিয়ে। তো এটা দেখার পরে আমি খুব এক্সাইট হয়ে গেছিলাম। এখন যাদের এরকম মৃগী রোগী, পানির কাছে গেলেই ক্ষতি হয়, এনাদেরকে বাঁচানো বা গ্রামে যদি এরকম দুর্ঘটনার শিকার, সেক্ষেত্রে কি উপায় আছে যে মৃগী রোগী কে সেভ করার জন্য আমরা কি করতে পারি?
জি ধন্যবাদ। খুবই খুবই ধন্যবাদ, গুরুত্বপূর্ণ, দর্শক। হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে মৃগী রোগ পানিতে গেলেই যে বেড়ে যাবে তা না। মৃগী রোগটা আসলে যে কোনো সময় বাচ্চার খিঁচুনি হয়ে যেতে পারে, এবং যখন সেই বাচ্চা বা মানুষটার খিঁচুনি হয় তখন কিন্তু তার ব্রেন একেবারেই কাজ করে না, তিনি একদম অজ্ঞান হয়ে যান, অজ্ঞান হয়ে কিন্তু তিনি পড়ে যান। তো এই কারণে আমরা বলি যে মৃগী রোগী কখনোই একা একা নদীতে ভ্রমণ করবে না, বা নদীতে সাঁতার কাটতে যাবে না, সে একা একা গাছে উঠবে না, সে একা একা আগুনের কাছে যাবে না। কারণ যেহেতু হঠাৎ করে হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়, তার সেন্স থাকে না, তার বডির কন্ট্রোল থাকে না, তাই অবশ্যই এরকম জায়গায় তার সাথে আরেকজন অ্যাটেন্ডেন্ট তাকে সেভ করার জন্য থাকা দরকার। এবং এই ঘটনাটা তখনই ঘটে যখন সেই মৃগী রোগী নিয়মিত ঔষধ সেবন করে না। মৃগী রোগী যদি ওষুধ রেগুলার সেবন করে তাহলে কিন্তু অধিকাংশ মৃগী রোগ কন্ট্রোলে থাকে, তাহলে আর নদী পানি কোথাও কিন্তু তার খিঁচুনি হওয়ার চান্স কম। কিন্তু যাদের খুব বেশি হয় তাদের অবশ্যই পানিতে, ইভেন মোটরসাইকেল চালানো, যারা গাড়ি চালায়, মোটরসাইকেল চালায়, এরকম রিস্কি জব যারা করে, পানির কাজ করে, নদীতে কাজ করে, আগুনের কাছে কাজ করে, তাদের অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে না যাওয়া ভালো, অথবা গেলেও সাথে আরেকজন তার সাহায্যকারী হিসেবে, তার অ্যাটেন্ডেন্ট অবশ্যই তার সাথে থাকা উচিত। না হলে এরকম বিপদ যেটা উনি বললেন এটা কিন্তু খুব কমনলি হয় এবং হওয়ার সম্ভাবনা থাকে। জি স্যার। স্যার এখন আমাদের একটি বিরতির সময় হয়েছে, আমরা কি বিরতিতে নিতে পারি? অবশ্যই জি। দর্শক সাথে থাকুন, দেখা হচ্ছে বিরতির পর। না, নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। বলো কি, মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। এম ক্যাশ। দর্শক আবার চলে আসলাম একটি ছোট্ট বিরতির পর। আমরা ডিরেক্ট চলে যাব আমাদের স্যারের কাছে। জি স্যার, যা বলছিলেন, আমাদের একটি প্রশ্ন শেষ হয়েছে, এখন আমরা আরেকটি প্রশ্ন করব যে মস্তিষ্কের ইনফেকশন কি খিঁচুনির কারণ হতে পারে? হ্যাঁ, আমাদের মৃগী রোগের একটা অনেকগুলি কারণের মধ্যে একটি ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে ব্রেইনের ইনফেকশন, এবং ব্রেইনের ইনফেকশনটা বাচ্চাদেরও একটু বেশি হয়, এবং বাচ্চাদের এই কারণে পরবর্তীতে মৃগী রোগ হওয়ার চান্স থাকে। এবং সেক্ষেত্রে খুব যেটা জরুরি, ব্রেইনের ইনফেকশন হলে তার পরিপূর্ণ চিকিৎসা পরিপূর্ণ মেয়াদে, পরিপূর্ণ মাত্রায় করা উচিত। পরিপূর্ণ মেয়াদ মানে ঔষধের ডোজ ঠিক মতো, এবং এটাকে অবশ্যই 10 থেকে 14 দিন পূর্ণ সময় এটা চিকিৎসা না করলে পরবর্তীতে মৃগী রোগ হওয়ার চান্স থাকে। কিন্তু যদি সঠিক নিয়মে চিকিৎসা করা হয় তাহলে কিন্তু ব্রেইন ইনফেকশন থেকে খুব বেশি মৃগী রোগ হওয়ার চান্স অনেক কম থাকে। কিন্তু ঠিক মতো চিকিৎসা না হলে একটা বড় রকমের সম্ভাবনা থাকে পরবর্তীতে এটা মৃগী রোগ হয়ে যাওয়ার। জি স্যার, আমার আরেকটি প্রশ্ন, মৃগী রোগ ছোট বাচ্চাদের হয় আপনি যেহেতু বলেছেন, এই মৃগী রোগটা কি বড় হলে সেরে যায়? আচ্ছা, মৃগী রোগ ছোটদের বেশি হয়। মৃগী রোগ আসলে সবার হতে পারে, বড়দেরও হতে পারে, কিন্তু ছোট বয়সেই বেশি হয়। কিন্তু এই মৃগী রোগ আসলে এক কথায় মৃগী রোগ আমরা বললেও এটার মধ্যে অনেক ধরন, অন্তত প্রায় 20-25 রকমের মৃগী রোগ আছে। তবে এর মধ্যে একটা বড় সংখ্যক বেশি ধরনের মৃগী রোগ যেটা বয়সের সাথে সাথে ভালো হয়ে যায়। তবে কিছু কিছু আছে, আমরা কিছু সিনড্রোম বলি এবং এনকেফালোপ্যাথি বলি, কিছু কিছু মৃগী রোগ যেগুলি আসলে বয়সের সাথে ভালো হয় না, সেগুলিকে নিয়মিত চিকিৎসার মাধ্যমেই সেটাকে ভালো করতে হয়। তাই সেক্ষেত্রে সব এক কথায় বলা যাবে না যে বড় হলেই সব ভালো হয়ে যাবে। তবে অধিকাংশ মৃগী রোগ ছোটবেলারগুলি সঠিক চিকিৎসা করলে অধিকাংশ ভালো হয়, বাট নট যে 100% ভালো হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। জি ধন্যবাদ স্যার। আমি আরেকটি প্রশ্ন করতে চাই, খিঁচুনি উঠলে বা খিঁচুনি হলে ঘরোয়া কোনো কিছু আছে কি বা করা উচিত আমাদের? এটা খুবই ইম্পর্টেন্ট, বা দর্শকদের বা বিশেষ করে যে সমস্ত পরিবারে খিঁচুনি বা মৃগী রোগী আছে তাদের জানা খুবই জরুরি। প্রথমেই আমরা যেটা করি, বাবা মা খুব আসলে প্যানিক হয়ে যায়, এই বাচ্চাকে নিয়ে তারা অনেকে কান্নাকাটি করে, মাথায় পানি দেয়, কেউ কেউ কল ছেড়ে পানি দিচ্ছে, কেউ তাড়াতাড়ি মুখ খোলার চেষ্টা করছে, কেউ মুখে পানি দিচ্ছে, পানি খাওয়ানোর চেষ্টা করছে। এগুলি সবগুলি আসলে বাচ্চার জন্য ক্ষতিকর, বাচ্চা বা বড়। যেটা করা উচিত আমি আগেই বলেছি, বেশিরভাগ খিঁচুনি 5 মিনিটের কম সময়ে,
অর্থাৎ 3 থেকে 4 মিনিটের মধ্যে বেশিরভাগ খিঁচুনি আপনা আপনি বন্ধ হয়। তাই আমাদেরকে আসলে ওই প্রথম 3-4 মিনিট আমাকে ওয়েট করতে হবে। ওই ওয়েট করার সময় আমরা যেটা করব, বাচ্চাকে আমরা একটা সমান জায়গায় শুয়ে দিব, নরম জায়গায় বালিশ দিয়ে। বাচ্চাকে আমরা সম্ভব হলে বাম কাত করে দিব। তার মুখটা যদি পারা যায় হালকা খুলে দিব, কিন্তু কোনো কিছু দিয়ে, কাঠি দিয়ে, চামচ দিয়ে খোলার চেষ্টা করব না। আমরা তার জামা কাপড়গুলি একটু লুজ করে দিব, পর্যাপ্ত যাতে আলো বাতাস পায়, সে যাতে শ্বাস নিতে পারে সেই ব্যবস্থা করে দিব। খুব বেশি বুকে চেপে রাখা, তাকে নিয়ে লাফানো, কান্নাকাটি, পানি দেওয়া এগুলি না করে তাকে সুন্দর করে কাত করে শুয়ে তার অক্সিজেন বাতাসের ব্যবস্থা করে দেওয়া। এই কাজ করতে করতে 3 মিনিটের বেশি হয়ে গেলে তখন আমাদের আসলে প্রস্তুতি নেওয়া দরকার যে খিঁচুনিটা কমছে না, তাহলে এখন আমার কি করা। তা এটার জন্য খুব রিসেন্ট বাজারে একটা ওষুধ এসছে, একটা নাকের স্প্রে পাওয়া যায়। এটা আমরা রেকমেন্ড করি বাচ্চার ওজন অনুযায়ী। ওই স্প্রেটা যদি বাসায় রাখা যায় তাহলে কিন্তু খিঁচুনির সময় নাকে জাস্ট একটা স্প্রে করলে কিন্তু বাচ্চার খিঁচুনিটা বন্ধ হয়ে যায়। এবং এটা উন্নত বিশ্বে স্যার মানে আধুনিক চিকিৎসা। তাহলে বড়দের ক্ষেত্রে? সবার ক্ষেত্রে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হয়তো ওজনে যে 1 চাপ, বড়দের ক্ষেত্রে 2 চাপ বা 3 চাপ, ডোজটা আলাদা, কিন্তু সবার জন্যই বিষয়টা একই। প্রথম 2-3 মিনিট তাকে বাম কাত করে শুয়ে রাখা, আলো বাতাস দেয়া, জামা কাপড় লুজ করে দেওয়া, মাথা নিচে বালিশ দেওয়া, সে যাতে আহত না হয় এমন জিনিসপত্র তার কাছ থেকে সরিয়ে নেওয়া। বেশিরভাগ 2-3 মিনিটে ভালো হয়ে যায়। যে খিঁচুনিটা 5 মিনিটের বেশি হয়ে যাচ্ছে তখন আমরা সেই ওষুধটা তার নাকে স্প্রে করে দিতে পারি, এবং স্প্রে করলে খিঁচুনিটা বন্ধ হয়ে যাবে। তাই যাদের বাসায় মৃগী রোগী আছে, যাদের বাসায় খিঁচুনি রোগী আছে, তাদের উচিত হচ্ছে ওই স্প্রেটা বাসায় রাখা, এবং কখনো ট্রাভেল করলে সেই স্প্রেটা সাথে করে নিয়ে যাওয়া। আর যখনই খিঁচুনি হয়ে যাবে প্যানিক না হয়ে শান্তশিষ্ট থেকে বাম কাতে শুয়ে তাকে সেই ম্যানেজটা করা, তাহলেই ভালো হবে আর কি। জি স্যার, গ্রামে যারা থাকে অনেক প্রত্যন্ত অঞ্চলে যদি খিঁচুনি হয় তখন তারা স্প্রেটা আনতে দেরি হলে ওই সময় কি হবে? আচ্ছা, স্প্রেটা এটা যেটা হয়, এটা মেয়াদ থাকে তো 1-2 বছর, এটা কিনে ঘরে রেখে দেওয়া যায়। এটা নর্মালি রাখা যাবে, এটা এমন না যে প্রিজার্ভ করতে হয়। আর যাদের স্প্রে নাই তাদের আগে একটা ছিল সাপোজিটরি পাওয়া যায়, সেটা ইউজ করতে পারে। আর যদি সেটাও না থাকে তাহলে আসলে 5 মিনিটের বেশি হয়ে গেলে দ্রুত কোনো একটা স্বাস্থ্য কেন্দ্রে, কাছাকাছি হসপিটাল বা কমিউনিটি ক্লিনিক, সেখানে নিয়ে যেতে হবে। কারণ ঘরোয়াভাবে কোনো কিছু খাইয়ে বা কোনো কিছু করে খিঁচুনি কিন্তু খুব বেশি বন্ধ করা যায় না। যেটা যায় আপনা আপনি বন্ধ হয়, আর যেটা হবে না সেটা আসলে ওষুধ দিতে হবে। সেই ওষুধটা হতে পারে স্প্রে অথবা হতে পারে হসপিটাল। স্যার, স্প্রের নামটা কি একটু বলা যাবে? হ্যাঁ, এটা এখন বাংলাদেশে একটা কোম্পানি নিয়ে আসছে যে ন্যাজোপ্যাম নামে নিয়ে আসছে। জি, ধন্যবাদ। দর্শক, যাদের ঘরে এই রোগী আছে, এরকম রোগী আছে, অবশ্যই এই স্প্রেটা কিনে বাসায় রাখবেন। জি, চলে যাচ্ছি অন্য প্রশ্নে। জি, মৃগরোগের বাড়িতে কি ধরনের প্রস্তুতি রাখা উচিত? এই একটু আগে যেটা আমরা বললাম, প্রস্তুতি বলতে যখন মৃগরোগ হয়ে যাবে এই স্প্রেটা রাখতে পারে। আরেকটা পাওয়া যায় সাপোজিটরি, যে আমাদের জ্বর হলে যেরকম আমরা মলদ্বারে ব্যবহার করি এরকম একটা সাপোজিটরি পাওয়া যায়। তারপর যাদের জ্বর খিঁচুনি তারা বাসায় আমরা ডাইজেপাম একটা ওষুধ ট্যাবলেট রাখি, যে ট্যাবলেটটা তাদেরকে জ্বর ওঠার সাথে সাথে খাওয়ানো যায়। এভাবে কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলি বাসায় আমরা রাখতে পারি। আর হচ্ছে ইমিডিয়েটলি তাকে একটা ব্ল্যাঙ্ক স্পেসে রাখা, আলো বাতাসে রাখা, জামা কাপড় ইজি করে দেওয়া। মূলত খিঁচুনির জন্য এই প্রিপারেশন। অনেক বড় ধরনের মেশিনারিজ অনেক কিছু লাগবে, ব্যাপারটা সেরকম না। নিজেরা প্যানিক না হওয়া, খুব বেশি অযথা কান্নাকাটি লাফালাফি না করা, অযথা অন্যভাবে তাকে পানি খাওয়ানোর চেষ্টা না করা, যে কাজগুলি আমরা করি বেশিরভাগই বরং তার জন্য বিপজ্জনক, সেগুলি না করে সেই ওষুধটা ব্যবহার করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। জি, ধন্যবাদ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। স্যার, মৃগী রোগের খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন আনা দরকার? খাদ্যাভ্যাস আসলে খাবারের সাথে খুব ডিরেক্ট সম্পর্ক নেই যে মৃগী রোগ এইটা খেলে মৃগী রোগ হয়ে যাবে বা এই খাবারটা খেলে মৃগী রোগ হবে না, ব্যাপারটা এরকম কিছু নাই। তবে কিছু কিছু মৃগী রোগ আছে যে মৃগী রোগে কোনো ওষুধে কন্ট্রোল হয় না, তখন সেই সমস্ত রোগীদের জন্য আমরা একটা স্পেশাল ডায়েট, কিটো ডায়েট বলি, তাকে কার্বোহাইড্রেট, ভাত, শর্করা জাতীয় খাদ্যটা আমরা কমিয়ে দিই
একেবারে কমিয়ে দিলে এবং প্রোটিন এবং চর্বি জাতীয় খাবার তাকে দিলে এই খাবারটা তার মৃগী রোগটাকে অনেকটা কন্ট্রোল করে। তবে এটা বলা যায় যে যদি 20-25 রকমের মৃগী রোগ থাকে তার মধ্যে অন্তত 2-3টা বা 4টার বেলায় এটা প্রযোজ্য, বাকি 15-20টার বেলায় আসলে খাবার খুব বেশি বড় ফ্যাক্টর না। তবে বাচ্চাদের জন্য আসলে যে সমস্ত খাবারগুলি সবসময় ক্ষতিকর, যেমন চিপস, জুস, বাইরের খাবার, ফাস্ট ফুড, মানে এগুলি সবসময় সব কিছুর জন্যই ক্ষতিকর। এবং যেমন চকলেট যদি কেউ বেশি খায় তার ঘুম হয় না, আর যার ঘুম হয় না তার কিন্তু মৃগী রোগ হতে পারে। যেমন টিভি, মোবাইল বেশি দেখছে, এটা তার ঘুমের সমস্যা করবে, আর যার ঘুম কম হবে সেই বাচ্চার কিন্তু খিঁচুনি হয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে লাইফস্টাইল, মানে একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করা কিন্তু খুবই জরুরি। যার লাইফস্টাইলটা হেলদি হবে না, যে ঠিকমতো ঘুমাবে না, বেশি রাত জাগবে, টিভি মোবাইল বেশি দেখবে, বাইরের খাবার জাঙ্ক ফুড বেশি খাবে, তার ঘুমের ডিস্টার্ব হবে, টাইম মতো খাবে না, তাদের বেলায় কিন্তু মৃগী রোগের খিঁচুনিটা বারবার হয়। আর সেভাবে যে নাকি তার খাদ্যাভ্যাস টাইম মতো খাবে, সময় মতো পরিমিত খাবে, খুব বেশিও না কমও না, পরিমিত খাবে, ঘরের খাবার খাবে এবং এই বাজে খাবারগুলি খাবে না, তাদের বেলায় খিঁচুনি কম হবে। তাই সেই হিসেবে খাবার, আইডিয়াল খাবার, পুষ্টিকর খাবার নিয়মিত পরিমাণ মতো খেলে সুস্থ যেমন থাকা যায়, মৃগী রোগও কম হয়। জি, ধন্যবাদ স্যার। এখন আমি জানতে চাই মৃগী রোগের চিকিৎসা কি? মৃগী রোগের চিকিৎসা এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে এবং সারা বিশ্বে মৃগী রোগের খুব ভালো চিকিৎসা হয় এবং মানে অধিকাংশ চিকিৎসাই এখন দেশেই সম্ভব। তা প্রাথমিকভাবে শুধুমাত্র মুখের ওষুধ, আমরা অ্যান্টি সিজার ড্রাগ বা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ বলি, অনেক ধরনের ঔষধ আছে। তা আমরা যদি ঠিক খিঁচুনিটা ভিডিওতে দেখে ইজির মাধ্যমে সঠিক মৃগী রোগের জন্য যদি সঠিক ওষুধটা দিতে পারি, তাহলে কিন্তু প্রায় 4/3 প্রায় 70 থেকে 80% মৃগী রোগ কিন্তু শুধু ঔষধেই ভালো হয়ে যায়। কিছু কিছু মৃগী রোগ থেকে যায় যেগুলি শুধু ওষুধে ভালো হয় না, তখন সেগুলির জন্য একটু আগে যেটা বলেছি কিছু খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন লাগতে পারে। এটাতেও যাদের ভালো হবে না তাদের জন্য একটু দামি ওষুধ লাগতে পারে। তাতেও যাদের ভালো হবে না তাদের জন্য কিছু ব্রেইনের সার্জারি বা অপারেশন, বেশ কিছু অপারেশন আছে, অথবা স্টিমুলেশন, ডিপ ব্রেন স্টিমুলেশন বলি, মানে বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিওর করে বা বিভিন্ন ইলেকট্রিক শক দিয়ে বিভিন্ন ডিভাইস বডিতে বসিয়ে খিঁচুনিটাকে কন্ট্রোল করা যায়। তবে শুধুমাত্র ঔষধ, নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমেই 70 থেকে 80% মৃগী রোগ সম্পূর্ণ ভালো অথবা কন্ট্রোলে রাখা সম্ভব। জি, ধন্যবাদ স্যার। হোলেনবারি সিনড্রোম নামে একটা ভাইরাস আছে, এটা হলে কি হয় বা কি কি লক্ষণ কি এবং চিকিৎসা কি? হ্যাঁ, আচ্ছা, গোয়েনবারি সিনড্রোম নামে ভাইরাস না, এটা একটা রোগ। জি, বডিতে দুই একটা ভাইরাস ঢুকে গেলে তো বডি সেই ভাইরাসের বিরুদ্ধে কিছু অ্যান্টিবডি তৈরি করে, জি, কিন্তু সেই অ্যান্টিবডিটা আবার শরীরের নিজের নার্ভকে নষ্ট করে দেয়। জি, তখন ওই রোগের নাম হচ্ছে গোয়েনবারি সিনড্রোম। তো ওইটাতে যেটা দেখা যায়, যদিও এটা মৃগী রোগের সাথে সম্পর্ক না, কিন্তু এখানে দেখা যায় যে বাচ্চা ভালো ছিল, হঠাৎ করে সে হাঁটতে পারছে না, তার পা দুর্বল, তার হাঁটতে কষ্ট হচ্ছে এবং 1-2 দিন পরে সে পুরোপুরি বিছানায় শোয়া, পা নাড়তে পারছে না এবং তার এই প্যারালাইসিসটা পা থেকে ধীরে 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 বডির সামনের দিকে, উপরের দিকে উঠতে থাকে। তো এই রোগটাকে আমরা বলি গুইনবারি সিনড্রোম। তো মূলত এটা একটা রোগ, এটা ডিরেক্ট ভাইরাসের জন্য না, বরং ভাইরাসের বিরুদ্ধে বডির রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভিন্নভাবে শরীরেই অ্যাটাক করে যখন করে ফেলে, নার্ভকে নষ্ট করে ফেলে, তখন এই রোগটা হয়। জি, এটা হলে বসলে কিভাবে বা মানে এটা হলে করণীয় কি, ঘরোয়া করণীয় কি? না, এটাতে ঘরোয়া আসলে কিছুই করার নাই। এই রোগটা যদি হয়ে যায়, হঠাৎ করে কোনো বাচ্চা হঠাৎ করে হাঁটতে পারছে না, পা দুর্বল, সে পা ফেলতে পারছে না, পা নাড়তে পারছে না, সেই ক্ষেত্রে আসলে একেবারে দেরি করা যাবে না, খুব দ্রুত হসপিটালে নিতে হবে এবং হসপিটালে নিয়ে আমরা তার NCS EMG নামে পরীক্ষা করি। আরও কিছুদিন পার হয়ে গেলে আমরা মেরুদণ্ডের পানি পরীক্ষা করে আমরা কনফার্ম করি যেটা GBS বা গুইনবারি সিনড্রোম। তখন দ্রুত তাকে কিছু ইনজেকশন দিতে হয়। হ্যাঁ, 2 দিন বা 5 দিন একটা দামি ইনজেকশন দিলে রোগটা আর বৃদ্ধি পায় না। যদি সেটা না করা হয় তাহলে কিন্তু তার প্যারালাইসিসটা পা থেকে শুরু করে তার শ্বাসনালী পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে এবং
বাচ্চাকে কৃত্রিম শ্বাস নেওয়ার ব্যবস্থা, অথবা না হলে বাচ্চার মৃত্যু হতে পারে। অতএব গুইনবারি সিনড্রোম হয়ে গেলে এটা কিন্তু ঘরোয়া চিকিৎসার পর্যায়ে আর এটা থাকে না, এটা একেবারেই ভিন্ন এবং খুবই ইমার্জেন্সি মারাত্মক একটা রোগ। তাই সেটার ব্যাপারে খুব দ্রুত চিকিৎসা আসলে দরকার। স্যার আপনি বললেন যে এটা দামি ইনজেকশন, এটা কি সরকারিভাবে দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? সরকারিভাবে মাঝে মাঝে খুব অল্প পরিমাণ সাপ্লাই থাকে, কিন্তু আমাদের দেশে এই রোগটা যে পরিমাণ হয় অত পরিমাণ সাপ্লাই আসলে গভর্নমেন্ট থেকে দেওয়ার সুযোগ কম, তাই প্রায়শই রোগীদেরকে এটা কিনে নিতে হয়। জি ধন্যবাদ স্যার। আজকের অনুষ্ঠানের শেষ সময় স্যার, আপনাকে ধন্যবাদ স্যার। তোমাকে অনেক ধন্যবাদ, এবং আজকে আমাদের যারা দর্শক, সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান। আশা করি সবাই ভালো থাকবেন, আল্লাহ যাতে আমাদের ভালো রাখে, সুস্থ রাখে এবং কিডস ক্রিয়েশন টিভির সঙ্গে রাখে। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে। কিডস ক্রিয়েশন টিভির সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে সবুজ ভাই, কি খবর? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা তুলতে আসলাম। এই যে নেন। এই যে ভাই টাকাটা। ভাই জ্যামিতি বক্সটা দেন। আচ্ছা, এই নেন। কি খুশি? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা পেয়ে জ্যামিতি বক্স কিনে দিলাম সহজে। প্রাথমিক শিক্ষার উপবৃত্তি সহজেই তুলুন দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং এম ক্যাশে। For more updates,